যুক্তরাষ্ট্রে 3 দিনের ফোবানা সম্মেলনের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম জিয়ার চিকিৎসায় প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বিদেশি 3 চিকিৎসক। বর্তমান শারীরিক অবস্থায় দেশে প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা না থাকায় বেগম জিয়াকে বিদেশে নেয়ার কোনো বিকল্প নেই বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। 13 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, বেগম জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের চিকিৎসক সংখ্যা 11 থেকে বাড়িয়ে 23 সদস্য করা হয়েছে। ওই বোর্ডে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, মেডিসিন ও রেসপিরেটরি বিশেষজ্ঞ ডাক্তার FM সিদ্দিকী ও রিউমাটোলজি চিকিৎসক ডাক্তার সাদেকুল ইসলাম ছাড়াও আছেন কিডনি লিভার বিশেষজ্ঞ এবং একাধিক হেমাটোলজিস্ট। বেগম জিয়ার চিকিৎসায় 3 বিদেশি চিকিৎসকের পরামর্শও নিচ্ছে মেডিকেল বোর্ড। হাসপাতাল সূত্র জানিয়েছে, তারা নিজ দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম জিয়ার চিকিৎসায় ভূমিকা রাখছেন। খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে জড়িত ডাক্তাররা বলছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বাংলাদেশে সম্ভব সকল চিকিৎসা সেবাই পাচ্ছেন তিনি। তবে চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর অনুরোধ জানাচ্ছে তার পরিবার এবং বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসুখ, সে অসুখটা প্রধানত তার পরিপাক যন্ত্রের। কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার জন্য আমাদের ডাক্তাররা, বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার তারা গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন রকম কাজ করেছেন। যে চিকিৎসা যে পদ্ধতি আছে সেই পদ্ধতি তারা করেছেন, কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগুতে পারছেন না, কারণ আর সেই ধরনের কোনো টেকনোলজি তাদের কাছে এখানে বাংলাদেশে নাই, যে টেকনোলজি দিয়ে তারা সঠিক জায়গাটাতে পৌঁছতে পারেন। যে কারণে তারা বারবার বলছেন যে তাকে একটা অ্যাডভান্স সেন্টারে নেওয়া দরকার। বেগম জিয়ার বিদেশি চিকিৎসার দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করছে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠন। তবে সরকার বলছে, আদালতে দণ্ডিত হওয়ায় বেগম জিয়ার দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আর সহিংসতা নয়, 3য় দফার ইউপি নির্বাচনে ভোটের উৎসব হবে বলে প্রত্যাশা নির্বাচন কমিশনের। রোববার 1000 ইউনিয়নের নির্বাচনকে সুষ্ঠু করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় 1,00,000 প্রার্থী। এই দফার নির্বাচনে ভোট দেবে 2,49,000 ভোটার। 31 জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমা ইসলাম জানাচ্ছেন। 3য় দফা ইউপি নির্বাচনের আগের দিন 5ম দফা ইউনিয়নের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। সচিব ও কমিশনারদের সঙ্গে বেলা 11টা থেকে প্রায় 2 ঘন্টার বৈঠক করেন সিইসি। সচিব রোববারের ভোট নিয়ে সর্বশেষ প্রস্তুতির কথা জানান। এই নির্বাচনে 3টি ব্যালটে লড়ছেন 1,00,000-এর বেশি প্রার্থী। 1000 ইউপির মধ্যে 33টিতে ভোট হবে ইভিএমে। এরই মধ্যে চেয়ারম্যান পদে 100 জন সহ 569 জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সাধারণ 337 ও সংরক্ষিত পদে 132 জন জয় পেয়েছেন বিনা ভোটে। এই মুহূর্তে কোনো আশঙ্কার জায়গা মনে করছি না, কারণ নির্বাচন আপনারা জানেন, ইউনিয়ন পরিষদ কিন্তু ডোর টু ডোর কিন্তু প্রতিযোগিতা হয়, যে কোনো মুহূর্তেই হতে পারে। ঘরে ঘরে প্রতিযোগিতা, বাড়ি বাড়ি প্রতিযোগিতা, পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা, তাই না? এটি হতেই থাকে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের নির্দেশনা দেয়া আছে, জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া আছে। আমরা আশা করছি ইনশাল্লাহ একটা ভালো ইলেকশন হবে, এটি ক্রেডিবল হবে এবং উৎসবমুখর পরিবেশে হবে। 6ষ্ঠ ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হবে। 5ম দফায় 760টি ইউপির ভোট হবে 5 জানুয়ারি। এই লিগ্যাল আউন্স সেটি আমাদের ডাইরেকশন দেয়া আছে যাতে এটি শো করতে না পারে। এবং আমরা দেখেছি অনেক প্রায় সব জেলা ম্যাজিস্ট্রেটই কিন্তু জ্ঞাপনও দিয়েছেন অবৈধ অস্ত্র শো করা বৈধ অস্ত্রই শো করা যাবে না। অবৈধ অস্ত্র তো তার যার সামনেই পড়বে সেটি আইনের আওতায় চলে আসবে। মন মতো প্রার্থী বেছে নিতে ভোটারদের নিশ্চিন্ত মনে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
নটরডেম কলেজ ছাত্র নাইম হত্যাকারীদের বিচার ও শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া নির্ধারণের দাবিতে রাজধানীর ধানমন্ডির সোবাহানবাগে 2 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। একই দাবিতে শিক্ষার্থীরা যাত্রাবাড়ি চৌরাস্তা অবরোধ করলে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল 2 ঘন্টা বন্ধ থাকে। এনামুল কবির রূপম জানাচ্ছেন। ধানমন্ডি সোভানবাগ এলাকায় মিরপুর রোডের 27 নম্বর সড়ক ক্রসিংটি দুপুরে আশপাশের কলেজের শিক্ষার্থীরা একযোগে এসে অবরোধ করে। সে সময় মানিক মিয়া এভিনিউ থেকে রাসেল স্কোয়ার পর্যন্ত ও ধানমন্ডি 27 নম্বর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে ইমন হত্যাকারীদের বিচার, পরিবারকে ক্ষতিপূরণ দেয়া ও গণপরিবহনে নারীদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা সহ 9 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভারব্রিজ, আধুনিক জেব্রা ক্রসিং এবং বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। অবরোধের মধ্যেও অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে বহিরাগতরা বিক্ষোভ কর্মসূচিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিক্ষোভকারী ও সাংবাদিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একই দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তা 2 ঘন্টার জন্য অবরোধ করে শিক্ষার্থীরা। সে সময় ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ঢাকা মাওয়া সড়কে যান চলাচল বন্ধ থাকে। গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ নিয়ে বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে পরিবহন মালিক শ্রমিকদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রায় 2 ঘন্টার ওই বৈঠকে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মালিক শ্রমিক সমন্বয়ে টাস্কফোর্স গঠনের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারলে সরকারের সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে। বিরোধী দলীয় চিফ হুইপ এবং পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা বলেন, শিক্ষার্থীদের বাস ভাড়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন পরিবহন মালিক সমিতি তা মেনে নেবে। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। এরপর শুরু হয় আইন প্রণয়ন প্রক্রিয়া, যেখানে ব্যাংকার বহিঃসাক্ষ্য বিল 2021 এবং মহাসড়ক বিল 2021 পাশ হয়। মহাসড়ক বিল পাশ হওয়ার আগে বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা সমালোচনা করার জন্য সমালোচনা করেন, সরকারের উন্নয়ন দেখেন না। সকালে যখন পত্রিকার পাতা অ্যাক্সিডেন্টের খবর দেখি আমারও কষ্ট লাগে, আমিও বেদনার অঙ্কুরে বিদ্ধ করি, চেষ্টা করি, কিন্তু এটা শুধু সরকারের কাজ নয়, সকলের সহযোগিতা দরকার। সাধারণরা আইন মানলেও আপনি ভিআইপিও এর রং সাইডে যেতে চাইবেন, সেখানে কি রাস্তার শৃঙ্খলা থাকবে? পথচারীরা বেপরোয়া হয়ে যায়, শুধু ড্রাইভার নয়, উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি আমরা শৃঙ্খলা ফেরাতে না পারি। ডিসিপ্লিন পরিবহনেও দরকার, রাস্তায়ও দরকার। আমার গাড়ি, আমি পার্লামেন্টের মেম্বার, একজন ডিআইজির গাড়ি, পুলিশ কমিশন গাড়ি যাওয়ার সময় সব বন্ধ করে, একদম ট্রাফিক মোড় আধা ঘন্টা 10 মিনিট বন্ধ করে সেই পুলিশের কমিশনারকে পাস করে, মন্ত্রী গাড়িও আটকে থাকে। কিন্তু আইসি যায়, সমস্ত খবর হয়ে যায় একদম ওয়্যারলেসে। আমরা চাই না যে আমাদের জন্য পাবলিক কষ্ট করুক, কিন্তু কোনো আমলার জন্য পাবলিক কষ্ট করবে সেই বিষয়টা আমাদের অবশ্যই দেখা প্রয়োজন। বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা শিক্ষার্থীদের জন্য সকল গণপরিবহনে অর্ধেক ভাড়ার আইনি অধিকারের দাবি করেন।
পরে এ বিষয়ে কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা। সব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠন আমি কথা দিতে পারি, আমরা এই ওনার কোনো নির্দেশের বাইরে এক পাও আমরা যাব না। কারণ উনি যে সহযোগিতা আমাদের করেছেন পরিবহনে, ইতিপূর্বে কোন সদস্য এই কথা বলেন নাই মাননীয় স্পিকার। পরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ খেলার মাঠে পাকিস্তানের পতাকা উত্তোলন এবং মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত বিএনপি নেতার পক্ষে কথা বললে তার বিরোধিতা করেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সংসদ সদস্যরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনে বর্জ্য অপসারণে নিয়োগপ্রাপ্ত চালকরা খেয়াল খুশি মতো পরিচ্ছন্ন কর্মী দিয়ে গাড়ি চালানোয় প্রায় দুর্ঘটনা ঘটছে। অভিযোগ রয়েছে কে কখন কার গাড়ি চালাচ্ছে সেদিকে কর্মকর্তাদেরও কোনো নজর নেই। সম্প্রতি নটরডেম কলেজের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহত হওয়ায় 2 সিটির বর্জ্য অপসারণে পরিবহন ব্যবস্থাপনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আরও জানাচ্ছেন শাকের আদনান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ট্রাক চাপায় প্রাণ হারায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান। ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা। 24 ঘন্টা না পেরোতেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় নিহত হন গণমাধ্যম কর্মী আহসান কবির খান। মূল চালকের জায়গায় যে 2 জন পরিচ্ছন্নতা কর্মী গাড়ি চালাচ্ছিলেন তারা সিটি কর্পোরেশনের বৈধ কর্মী নন। তাদের ড্রাইভিং লাইসেন্স নেই বলে অভিযোগ উঠেছে। ড্রাইভার কোনো লিঙ্ক দিয়ে থাকে চালায় না, তো চালানোর দরকার নাই, ওটা চালাবো ড্রাইভাররা। একজন এক জায়গায় আছে, অনেকটা লুট হয়ে গেছে, পরে আরেক জায়গায় ফোন দিয়ে পরে ওই না আসতে পারলে আরেকটা লোক পাঠায়, এরকমই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 183টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ময়লা অপসারণে গাড়ি আছে 147টি। দীর্ঘদিন ধরে ওইসব পদে চালক নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে থাকায় বেড়েছে অব্যবস্থাপনা। নাগরিক সেবার নামে গাড়ি চালাতে জোড়াতালি দিয়ে 2 সিটিতে দৈনিক ভিত্তিতে কাজ করা চালকদের দিয়ে গাড়ি চালানো হচ্ছে। এইগুলো হচ্ছে ভারী গাড়ি চালকের 47 জনের মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেছে, এটা প্রক্রিয়া চলছে। যারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে প্লাস অভিজ্ঞতা সম্পন্ন, শুধুমাত্র তাদের দিয়ে গাড়ি চালায়। এখন আপনাদের তদন্ত কমিটি কি ব্যবস্থা নিচ্ছেন? এখনো করিনি আমরা। বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় নটরডেম কলেজের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীর মৃত্যুর আগেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান 3 জন। এর মধ্যে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের টেলিফোন অপারেটর মোহাম্মদ খালিদ। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মুক্তিযুদ্ধে গেরিলা অপারেশনে অংশ নেওয়া ক্র্যাক প্লাটুনের 8 বীর সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানে তারা যুদ্ধ দিনের অভিজ্ঞতা তুলে ধরেন। লালা নওশিন জানাচ্ছেন। 1971 জুনে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রথম গ্রেনেড হামলা চালায় ক্র্যাক প্লাটুনের গেরিলারা। তৎকালীন পূর্ব পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে ওই হোটেলে অবস্থান করছিল বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। হামলার খবর বিশ্ব গণমাধ্যমে প্রচারের পর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে নড়ে চড়ে ওঠে বিশ্ব। ওই অপারেশনে অংশ নেওয়া গেরিলাদের কয়েকজনকে সংবর্ধনা দিতেই এই আয়োজন। শুরুতেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত এই হোটেল নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। স্মৃতিচারণ করেন অপারেশনে অংশ নেওয়া গেরিলা যোদ্ধারা। বয়স কম, বুঝি কম, বলছে খালিদ মোশাররফ যাও গিয়া মারো, মাইরা দিচ্ছে ঠাস করে যায়। কোনো পৃষ্ঠান ছিল না, বাঁচবো কি মরবো। তখন আমরা কিন্তু সেই বয়সে এর ইম্প্যাক্ট যে এত ব্যাপক হবে সেটা কিন্তু অনুধাবন করতে পারিনি। আমরা জানলাম আমাদের বাঙালি পরিচয় ছাড়া আমাদের রাষ্ট্র গঠন হবে না। সেই পরিচয়কে প্রতিষ্ঠা করার জন্যই আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। পরিতাপের বিষয়, সেটা 50 বছর পরেও এখনো কন্টেস্টে। দেশের স্বাধীনতা ও ইতিহাসের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও গেরিলা যোদ্ধাদের ভূমিকার কথা তুলে ধরেন অতিথিরাও। আমাদের অনেক ক্ষোভ থাকতে পারে, আমরা যেরকম ভাবে চেয়েছিলাম সেরকম ভাবে পাইনি, অনেক কিছুই হতে পারে, কিন্তু আমরা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আমরা আজকে নিজের ভাষায় কথা বলতে পারি, আজকে আমরা নিজের দেশ নিজে শাসন করছি। 1971 সনের সেই 9 জুন আক্রমণ করেছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে, বিশ্ববাসীকে জানান দিয়েছিল যে বাঙালি জাতি ঘুমিয়ে নাই।
আয়োজনের শেষে ছিল মুক্তির গানের বিশেষ পরিবেশনা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সুনীল অর্থনীতি নিয়ে নানামুখী গবেষণা শুরু করেছে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। কক্সবাজারের দরিয়ানগরে স্থাপিত বিশ্ববিদ্যালয়ের কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসার্চ ইনস্টিটিউট বঙ্গোপসাগরের মৎস্য প্রজাতি সুরক্ষা সহ সমুদ্র সীমার নানা গবেষণায় যুক্ত করেছে একদল শিক্ষার্থীকে। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। সুবিন্যস্ত মৎস্য জাদুঘর গড়ে তুলে মৎস্য ও সমুদ্র গবেষণায় বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় দিয়েছিল চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। তারাই এখন বঙ্গোপসাগরের কক্সবাজারের দরিয়ানগরে পৃথক ইনস্টিটিউটে। এই ইনস্টিটিউটের মাধ্যমে মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থীরা এখন যুক্ত পানি ও মৎস্য সম্পদের নানা গবেষণায়। প্রকৃতি থেকে যে বাগদা চিংড়ি সংগ্রহ করেছি সেখানে 33টা প্রজাতির মাছ ধ্বংস হয়। গবেষণার আরেকটা মেন উদ্দেশ্য হলো যে কৃত্রিমভাবে কিভাবে আমরা সামুদ্রিক মৎস্য প্রজাতিগুলোকে মানে বাটা মাছকে কৃত্রিম প্রয়োজনের মধ্যে চাষের আওতায় নিয়ে আসা। সমুদ্রের মৎস্য প্রজাতির সুরক্ষার নানা ধর্মী গবেষণায় এরই মধ্যে কিছু সিদ্ধান্ত এসছে এই নবীন গবেষকরা। তারা বলছেন উন্নত গবেষণার জন্য প্রয়োজন আরো সুযোগ সুবিধা। আমাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করা হয়, সমৃদ্ধ করা হয়, যে ল্যাবরেটরি ওয়ার্কগুলো আমাদের করতে হয় সেগুলো আমরা আরো ভালোভাবে করতে পারবো। বড় কাজটি চলছে সাগরে। ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি, এটাই হচ্ছে আগামীর সম্ভাবনার মূল জায়গা। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে। তার ভেতরে কৃষি সম্পর্কিত, মৎস্য সম্পর্কিত যতগুলো প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান, সবাই কাজ করছে। গ্রেন মাসেলের উৎস হিসেবে ঝিনুকের চাষ, সে তো আগেও শামুক প্রকৃতি থেকে ধরে বিক্রি করতো। আপনার এটা তারা চাষে কেন আসবে? তো ওরা যদি কালচার সিস্টেমে জানে, এর পরবর্তীতে কি অধিক পরিমাণ কালচার করবে এবং পরবর্তী মানে সেটা প্রসেসিং এর মাধ্যমে বিদেশে কি রপ্তানি করতে পারবে, যেটা আগে ওরা জানতো না। গবেষণার উদ্দেশ্য সাগর পাড়ের তৃণমূল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। এটা কিন্তু আমরা বলি এক্সট্রাকটিভ অ্যাকোকালচার, মানে আপনার এই কালচারের জন্য ফার্মারের কোনো ইনভেস্টমেন্ট লাগে না, শুধু বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করলে। সুনীল অর্থনীতির সম্ভাবনাকে সামনে রেখে এখন বহুমুখী কাজে যুক্ত সিভাসু। আমাদের মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদেরকে গবেষক তৈরি করা এবং তাদের মাধ্যমে যদি কোনো গবেষণা ফলাফল আসে সেটাকে আমরা ডিসিমিনেশন করা এবং আমাদের শিক্ষকরা যেন রিসার্চ করে যেন ভালো পাবলিকেশন করতে পারে এবং এগুলি যেন গবেষণালব্ধ ফলাফলগুলি যেন গ্রাম পর্যায়ে চলে যেতে পারে। তারা বলছেন কারিগরি সুযোগ সুবিধা বাড়ানো গেলে সমুদ্র গবেষণার ক্ষেত্রে বড় এক দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে সিভাসু, যার মাধ্যমে তারা আগামীর শিক্ষিত প্রজন্ম যাতে গবেষণালব্ধ এই জায়গাগুলোকে আরো বেশি উন্মোচিত করতে পারে সেই বিষয়ে কাজ চলছে। কক্সবাজারে মহেশখালী চ্যানেল থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে সফরকারী পাকিস্তান। তবে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস মনে করেন এখনো সমান লড়ছে দু দল। তৃতীয় দিনের শুরুতে 2-3টি উইকেট তুলে আবারও নিজেদের পাল্লা ভারী করতে চায় টিম টাইগার্স। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সাদিব আহমদ। প্রথম দিনের খেলা শেষে সফরকারী দলের পেসার হাসান আলী বলেছিলেন বাংলাদেশকে 350-এর মধ্যে অল আউট করতে চায় পাকিস্তান। যেমন কথা তেমন কাজ। তাতে সবচেয়ে বড় ভূমিকাও সেই হাসান আলীরই। মাত্র 51 রান দিয়ে তুলে নিয়েছেন 5টি উইকেট। আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাস নিজের ইনিংস লম্বা করতে পারেননি। মাত্র 1 রান যোগ করে 114তে লেগ বিফোরের ফাঁদে। ইয়াসির আলী চৌধুরীও নিজের অভিষেক টেস্ট রাঙাতে পারেননি। 4 রানেই শেষ তার ক্যারিয়ারের প্রথম ইনিংসটা। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে ফিরতে হয়েছে নার্ভাস 90-তে। বাংলাদেশের হয়ে টেস্টে নার্ভাস 90-তে সবচেয়ে বেশি 4 বার আউট হলেন মুশি। 3 বার করে আউট হয়েছেন সাকিব ও তামিম। বাকি সময়টা শুধুই হতাশা টিম টাইগার্সের জন্য। 330-এ অল আউট বাংলাদেশ। মেহেদী মিরাজের অপরাজিত 38 না হলে হয়তো আরও আগেই গুটিয়ে যেত ক্যাপ্টেন মুমিনুলের দল। পরের 2 সেশন যেন শুধুই দর্শকের ভূমিকায় টিম বাংলাদেশ। 22 গজের দখল নেন 2 পাকিস্তানি ওপেনার আবিদ আলী এবং অভিষিক্ত আব্দুল্লাহ শফিক। তবে বিষয়টি উল্টোও হতে পারত। ব্যক্তিগত 9 রানে ফিরে যেতে পারতেন অভিষিক্ত আব্দুল্লাহ শফিক। তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে। 3টি রিভিউ থাকার পরও অজানা কারণে তা নেননি ক্যাপ্টেন মুমিনুল। জীবন পেয়ে ইনিংস শুধু বড়ই করেননি, আবিদ আলীর সাথে জুটি গড়ে দলকে নিয়ে গেছেন নিরাপদ স্থানে। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ 145 রান। তৃতীয় দিন আবিদ আলী 93 ও শফিক 52 রানে ব্যাটিংয়ে নামবেন।
উইকেট ফেলতে না পারার আক্ষেপ নিয়েই দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের। আগের দিন সমর্থকরা উচ্ছ্বাস নিয়ে ফিরতে পারলেও এদিন হতাশাই সঙ্গী হয়েছে তাদের। তারা আশা করছেন তৃতীয় দিন বল হাতে জ্বলে উঠবে টাইগার বোলাররা আর অল্প রানেই আটকে ফেলতে পারবে পাকিস্তানকে। সাদি মাহমুদ, চ্যানেল আই, জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে সফরকারী পাকিস্তান। তবে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস মনে করেন এখনো সমানে সমান লড়ছে দু দল। আমি আর মুশি ভাই যেভাবে দিনটা শেষ করেছি, আজকের দিনটা যদি আমরা আর একটু ভালো ব্যাটিং করতাম তাহলে হয়তো বা স্কোর বোর্ডে আমাদের 400 বা 450 রান থাকতো, তখন গেম সিনারিটা আরেক আলাদা থাকতো, বা আমরা বোলিং এ যদি তাদের 2 উইকেট নিয়ে যেতে পারতাম তাহলে সিনারি আলাদা থাকতো। বাট এখনো খেলা উভয় পক্ষেই আছে। যদি আমরা আগামীকালকে আসে আবার 2-3টা উইকেট আর্লি ব্রেক থ্রু দিয়ে দিই, কারণ রান রেটের সংখ্যা দেখলে রান রেট কিন্তু খুব একটা বাড়তেছে না, কারণ উইকেটটাতে খুব একটা রান কুইক করা ডিফিকাল্ট আর কি। সো এদিক দিয়ে বলতে গেলে খেলা এখন পর্যন্ত উভয় পক্ষেই আছে, এখন কালকের দিনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে অশোক লীলা নির্ফা ডটস বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে উদ্বিগ্ন বিশ্ব, আফ্রিকার দক্ষিণের কয়েকটি দেশের সাথে যোগাযোগ ছিন্ন। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। সাভারে শীত বস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র। গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শীতার্তরা। আরো জানাচ্ছেন শমেক আহমেদ। প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সাভারে ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে পিছিয়ে পড়া মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষজন। কম্বল পাইছি, আবার একটা তেলের বোতল পাইছিলাম, ঈদে সময়টাই পাইছিলাম। তেল দিছে, লবণ দিছে, চিনি সামাইন দিছে। আমার পোলারে আমারে দিছিল না, এবার আমার পোলারও দিছে কম্বল, আমাকেও দিছে। দোয়া করমু, আল্লাহ দিলে গরিব মানুষ এই যে দিল শীতের দিন, পোলাপান নিয়ে একটু ঘুমামু, শান্তি পামু। যেটা কম্বল পাইছি আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ রহমত করুক, যুগ যুগ বাঁচবাই থাকুক। এক যুগের বেশি সময় ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে নগদ অর্থ, চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা দিয়ে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। করোনাকালীন থেকে আমরা মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছি, তার পাশাপাশি প্রতি বছরই শীতবস্ত্র দেই। এই বছর এই শীতের শুরুতে আমরা এবার মানুষের মাঝে এখানে শীতবস্ত্র বিতরণ করলাম এবং আমাদের এই বিতরণ সারা দেশব্যাপী আরও অব্যাহত আছে এবং ভবিষ্যতেও দেশ জুড়ে সাধারণ মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। শৌমিক আহমেদ, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান নিয়ে দেশের প্রধান প্রধান টেলিভিশন ও সংবাদপত্রের বার্তা প্রধান সম্পাদক ও বার্তা সম্পাদকদের সাথে চা চক্র করেছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। উপাচার্য ভবনে চা চক্রে আসা অতিথিদের প্রত্যাশা, শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় আগের মতো শিক্ষা, উন্নয়ন ও গবেষণায় গৌরব অক্ষুণ্ণ রাখবে। বৈশ্বিক জ্ঞান সৃজন ও বিতরণে বিশ্ববিদ্যালয় আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা তাদের। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেশের গণমাধ্যম। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সম্পাদক ও বার্তা সম্পাদকরা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ইমেজ তৈরিতে যেমন ভূমিকা রাখবে, তেমনি তাদের অভিজ্ঞতাকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগাবে। ডিসেম্বরে 6 দিনের অনুষ্ঠানের উদ্বোধন হবে 1 ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শতবর্ষীয় অনুষ্ঠানে উদ্বোধন করবেন। 2, 3, 4, 12 ও 16 ডিসেম্বর প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বিদগ্ধজনেরা। কি প্রত্যাশা তারা করছেন, এই বিশ্ববিদ্যালয়কে কিভাবে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ এবং সর্বোপরি পরিপ্রেক্ষিত যে রূপকল্প 2041 সেটি অর্জনে এই বিশ্ববিদ্যালয় কিভাবে ভূমিকা রাখবে, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেজন্য এই বিদগ্ধজনদের পরামর্শ, সুপারিশ, মন্তব্য সেগুলো আমাদের কিন্তু চলার পথে খুবই শক্তিশালী পাথেয় হবে। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ।
নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল GP8 ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র 20,632 জন বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে দক্ষ জনবল। জনশক্তি তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে শিক্ষা প্রতিষ্ঠানটি। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমান জানাচ্ছেন। দক্ষ জনশক্তি তৈরির ব্রত নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের আওতায় 2018 সালে যাত্রা শুরু করে শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে স্বল্পমেয়াদী কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও ড্রাইভিং সহ 10টি কোর্সের মাধ্যমে তৈরি করা হচ্ছে দক্ষ জনবল। আমার কাছে মনে হচ্ছে সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাটা কর্মজীবী হওয়ার জন্য বেশি প্রয়োজন। কারিগরি শিক্ষাটা আসলে অনেকটা বাস্তবমুখী এবং আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন। প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে 20,000-এরও বেশি জনশক্তি দেশে বিদেশে কাজ করছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা ভূমিকা রাখছেন। শুধু শিক্ষিত বেকারদেরই নয়, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বল্প শিক্ষিত বিদেশগামীদেরও। আমি মালয়েশিয়া যাওয়ার আগে এই জায়গায় ট্রেনিং নিয়ে গিয়েছি। মালয়েশিয়া যাওয়ার পরে এই শিক্ষাটা আমার কাজে নিয়েছে। উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিতে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে মনে করে জেলা প্রশাসন। আশা করছি এই সেন্টারগুলো আগামী দিনে দেশে এবং দেশের বাইরে নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে জনশক্তির চাহিদা তৈরি হবে সেটি মেটাতে সক্ষম হবে। SM মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। সামিট আন্তর্জাতিক সংবাদ। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে উঠে পড়ে লেগেছে বিশ্ব। আফ্রিকার দক্ষিণাঞ্চলের একাধিক দেশের সাথে যোগাযোগ ছিন্ন করেছে বিভিন্ন দেশ। প্রাথমিক তথ্যে প্রমাণ মিলেছে এটি অন্যান্য ধরনের চেয়ে বেশি সংক্রামক এবং পুনরায় কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। নাফিস ইফতেখার জানাচ্ছেন। আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ বতসোয়ানায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন ধরন ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসের এই ধরনকে আশঙ্কাজনক ঘোষণার পরেই পাল্টে যায় চিত্র। আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে একে একে যোগাযোগ ছিন্ন হতে থাকে। আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে প্রবেশে আগেই বিধিনিষেধ দিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। এবার সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে সহ 9টি দেশের সাথে 14 দিনের জন্য ফ্লাইট বাতিল করছে অস্ট্রেলিয়া। এসব দেশে অস্ট্রেলীয় নাগরিক গত 14 দিনে অবস্থান করে থাকলে তারাও অস্ট্রেলিয়াতে প্রবেশ করতে পারবেন না। আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে প্রবেশ করলে 10 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ও 4 বার করোনা টেস্টের ঘোষণা দিয়েছে জাপান। এসব অঞ্চল থেকে আগতদের আরও কঠোর বিধিনিষেধ ও পরীক্ষার আওতায় আনার ঘোষণা দিয়েছে ভারতও। বিধিনিষেধ আরোপ করেছে ইরান, ব্রাজিল, কানাডা ও থাইল্যান্ড। করোনার নতুন ধরন ওমিক্রন টিকার সুরক্ষা বলয় ভেদ করে ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইউরোপের সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। নিটোল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গ্যালার্ট ন্যাশনাল অডিটোরিয়ামে 35তম ফোবানা সম্মেলন চলছে। 3 দিনের সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে রাশেদা আমাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক সেতুবন্ধন জোরদারে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে ফোবানা সম্মেলন উদ্বোধন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারীদের স্মরণ করেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা পতাকা পেয়েছি। সম্মেলনের সাফল্য কামনা করেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের শুভেচ্ছাও আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, যার এখানে যোগদান করার কথা ছিল কিন্তু পরবর্তীতে তিনি সেটা পারেননি অন্যান্য ব্যস্ততার জন্য। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বাংলাদেশি বংশোদ্ভূত জর্জিয়ার স্টেট সিনেটর। All of us represent our country, so make sure we stay strong together. That's the only way we can achieve our American dream.
সাংবাদিক ও ফোবানার সদস্য সচিব শিব্বির আহমেদের পরিচালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও আহ্বায়ক জিআই রাসেল। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, রাশেদ আহমেদ, লাভলু আনসার ও হারুনুর রশিদকে সম্মাননা দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন। আফরোজা হাসি, চ্যানেল আই। এখন দেখবেন কৃষি সংবাদ। মাগুরায় আবাদ হচ্ছে খাটো জাতের 12 মাসি বরবটি। গত 2 বছর ধরে ওই বরবটি আবাদ করে কৃষক বেশ লাভবান হয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। চলতি মাসে 10 দিনের ব্যবধানে শেরপুরে 2টি সহ দেশে 7টি হাতি হত্যা করা হয়েছে। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হয়েছে বন বিভাগের নানা উদ্যোগ। হাতি রক্ষায় শেরপুরের পাহাড়ি বনাঞ্চলকে অভয়ারণ্য ঘোষণার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। পারস্পরিক ব্যবসা বাড়াতে মালয়েশিয়ার সাথে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BMCCI সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হলে আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন সুবিধা হারাবে বাংলাদেশ। এমন অবস্থায় ভবিষ্যৎ বাণিজ্য সুবিধায় শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির বিকল্প নেই। পাশাপাশি মালয়েশিয়ায় পণ্য রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ এবং বাংলাদেশের ব্র্যান্ডিংও জরুরি। সাফল্যের যাত্রা নিশ্চিতভাবে অব্যাহত থাকবে এই প্রতিপাদ্যে স্বাধীনতার 50 বছর পূর্তিতে সংগঠন প্রতিষ্ঠার 20 বছর উদযাপন করবে BMCCI। 13 ডিসেম্বর রাজধানীর অভিজাত এক হোটেলে এই আয়োজন করা হবে, যেখানে মালয়েশিয়ার সাথে পারস্পরিক বাণিজ্য বাড়ানো নিয়ে সেমিনার এবং আলোচনা সভা হবে। Is something that is a G2G policy making. It's not something that is driven by the private sector. আমাদের আপডেটেড হতে হবে। আমরা মনে করি যে আমরা যদি FTA করে দিই তাহলে আমরা লাভবান হব না, আমরা লস হবে। Garments is our strength. Now ceramic, coming pharmaceuticals. So আপনার এইগুলিতে কিন্তু but these are not high valued as with to petrochemical products. But there will be a trade gap, but আমাদের কিন্তু গ্রোথ হবে। সংবাদে আবারও অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। করোনা সংক্রমণের শঙ্কায় হারারেতে বাছাই পর্ব বাতিল। আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সময়ের প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। জাকি আক্তার জানাচ্ছেন, 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ডাক্তার শামসুল আলম খান মিলন। 31তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগ্রাম চলবে। গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ আমরা আজও দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও সময় প্রয়োজন। গণতন্ত্রকামী সকল রাজনৈতিক শক্তির সহযোগিতা এবং ঐক্যের প্রয়োজন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের এক আলোচনায় কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা বারবার গণতন্ত্রকে ধ্বংস করতে চাইলেও আওয়ামী লীগ তা প্রতিহত করেছে। গণতন্ত্র এটি না, গণতন্ত্র আপনার কথা বলার অধিকার, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার। সেই ক্ষেত্রে তো কোনো বাধা বাংলাদেশে নাই। গণতান্ত্রিক অধিকার, মানুষের সংবাদপত্রে কথা বলার অধিকার, এই স্বাধীনতা তো মানুষের রয়েছে।
ডাক্তার মিলন চত্বরে শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। তিনি আত্মহুতি দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আজকে সেই গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভুলণ্ঠিত, জনগণের ভোটাধিকার নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি গণতন্ত্রকে উজ্জীবিত রাখতে ডাক্তার মিলনের আত্মহুতি সবসময় মনে রাখার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। শুটকি ও বিভিন্ন সবজি সহ সব ধরনের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ডিডিটি এবং ক্ষতিকর কীটনাশক ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে মৎস্য, খাদ্য, পরিবেশ ও স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। চট্টগ্রামে একটি হোটেলে বাংলাদেশি কীটনাশকের ঝুঁকি হ্রাস প্রকল্প নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন তিনি বলেন, বাংলাদেশে ক্ষতিকর কীটনাশক ডিডিটি আমদানি 30 থেকে 40 বছর পার হলেও এখনো তা ধ্বংস করা হয়নি। এটি দুঃখজনক। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক এবং অন্যরা। শুটকিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এটা আপনারা বিভিন্ন বাজার থেকে স্যাম্পল কালেকশন করতে পারেন এবং সেখানে গিয়ে পরীক্ষা করতে পারেন। যেখানে শুটকি উৎপাদন হয় আগে থেকে খোঁজ খবর দিয়ে গেলে তো কিছুই পাবেন না। তো এগুলো একটু দেখেন, আমি বিনীত অনুরোধ করি। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত ও সংক্রমণের আশঙ্কা এবং আফ্রিকার উত্তরাংশের দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় মাঝপথে বাতিল হয়েছে জিম্বাবুয়েতে আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্বের টুর্নামেন্ট। ফলে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। পাশাপাশি 21 নভেম্বর জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকেই করোনার সংক্রমণের খবর আসে। অংশগ্রহণকারী শ্রীলঙ্কার কোচিং স্টাফের কয়েক সদস্যের দেহে করোনা শনাক্ত হওয়ার পরপরই আইসিসি টুর্নামেন্ট বাতিল ঘোষণা করে। 2022-এর মার্চ এপ্রিলে বিশ্বকাপের মূল আসর বসছে নিউজিল্যান্ডে। সেই আসরে আইসিসি র্যাঙ্কিং এর প্রথম 5 দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে র্যাঙ্কিং এর পরের 3 দল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান খেলবে মূল আসরে। র্যাঙ্কিং না থাকায় বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারিয়েও মূল পর্বে খেলতে পারছে না থাইল্যান্ড। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদার চিকিৎসায় ভার্চুয়ালি যুক্ত 3 বিদেশি চিকিৎসক। প্রযুক্তির অভাবে স্থানীয় যোগ্য চিকিৎসকরা চিকিৎসা দিতে পারছেন না, দাবি বিএনপির। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসুখ, সে অসুখটা তার প্রধানত তার পরিপাক যন্ত্রের কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে, এটাকে বের করার জন্য আমাদের ডাক্তাররা তারা বিভিন্ন রকম কাজ করেছেন, কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগুতে পারছেন না। রোববার 3য় দফায় ইউপি নির্বাচনে সহিংসতা নয়, ভোট হবে উৎসবের প্রত্যাশা ইসির। ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি সতর্কতা। কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে রাজধানীতে আবারও অবরোধ। সড়কে শৃঙ্খলা না ফেরালে সরকারের সব উন্নয়ন ম্লান হয়ে যাবে মন্তব্য। সুনীল অর্থনীতি নিয়ে নানামুখী গবেষণায় চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। কারিগরি সুবিধা বাড়ানোর তাগিদ। এবং চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে 185 রানে। 2 ওপেনারের সেঞ্চুরির পার্টনারশিপে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।